জাকসুর ভোট গ্রহণে ৩৩ ঘন্টা পার হলেও এখনো শেষ হয়নি গণনা। রাতের মধ্যে ফল প্রকাশের আশা, অনিয়মের অভিযোগ এনে এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারব। আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়, সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। পাবনায় নিজ গ্রামে শিক্ষিকার দাফন, শোকের মাতম। দীর্ঘ সময় ম্যানুয়ালি ভোট গণনার চাপ সইতে পারেননি ক্ষোভ সহকর্মীর। কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডক্টর জাহিদের। বললেন, এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের টিকিট নিয়ে তুলকালাম। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ, ভাঙচুর, ইউএনও সহ আহত অন্তত ২০। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। ৩৩ ঘন্টা পরও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করে উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার। এর ঘণ্টা দুয়েকের মধ্যে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে, শেষ হয় বিকেল ৫টায়। যদিও কয়েকটি হলে শেষ হয় আরও পরে। ওই দিন সন্ধ্যায় গণনা শুরু হলেও এখনও সেটা শেষ হয়নি। ১৮ ঘণ্টায় জাকসুর হল সংসদের ১৮টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন মেশিনের মাধ্যমে ভোট গণনার। এইভাবে যদি কাউন্টিং হয় আরো ৩ দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই, তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই? এটা আমরা চাই না, আমরা মেশিনের মাধ্যমে হতে হবে। তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। এমন পরিস্থিতির পর বিকেল ৫টার পর কিছু সময় বন্ধ রাখা হয় ভোট গণনা। সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য। পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং আমরা আরও বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে, সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করছি। সেই করে আমাদের এফিসিয়েন্সি আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি, যেন ভোট গণনার গতি আর একটু বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রায় ২ ঘণ্টার মধ্যেই জাকসু নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়, সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হয় দুপুর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলছেন, এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকলো না। এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা
সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে, তার গ্লানি এখন আমরা টানছি। যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। জাকসু নির্বাচন কমিশন আশা করছে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করতে সক্ষম হবেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ। দর্শক, ভোট গণনা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখন কি পরিস্থিতি সে খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ রায়হান আছেন, মাহফুজুর রহমান নিপু আছেন এবং রেদওয়ান আহমদ আছে যুক্ত আমাদের সঙ্গে। সিনেট ভবন থেকে খবর জানবো সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। রিয়াজ, ভোট গণনা এখন শেষ কতটুকু এগিয়েছে এবং রাতের মধ্যে কি ফলাফল জানার কোনো সম্ভাবনা আছে কিনা সেটাও জানতে চাই। সোহার, রাতের মধ্যে ফলাফল পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আমরা যতটুকু দেখেছি যেহেতু সন্ধ্যা 7টার পর মূলত কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে, 7টা থেকে যদি আমরা 12টা ধরি 5 ঘন্টা এবং 6 ঘন্টা, সেই 6 ঘন্টা পর্যন্ত অন্তত আমরা যে দেখেছি 11 থেকে 12টি ব্যালট বক্স শেষ করা হয়েছে। তাহলে 21টি বক্সের মধ্যে যদি 12টি শেষ করা হয় তাহলে এখনও অন্তত প্রায় 11টির মতো বক্স রয়েছে, অর্থাৎ 9টির মতো বক্স এখন পর্যন্ত বাকি রয়েছে। সেই 9টি গুনতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। তারপরে আবার যে একটি বক্সের মধ্যে হল সংসদের ভোট, যেহেতু কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় সংসদে প্রবেশ করিয়েছিলেন অনেকে, আবার কেন্দ্রীয় সংসদের ভোট দিয়েছেন হল সংসদের ব্যালটে। সুতরাং এইসব যে জটিলতাগুলো, সেই জটিলতাগুলো নিরসন করার পর মূলত চূড়ান্ত ফলাফল দেওয়া হবে। আর কেন্দ্রীয় সংসদে যেহেতু পদ সংখ্যা হলের পদ থেকে অন্তত 10টি বেশি, কারণ হল সংসদে পদের সংখ্যা ছিল 15টি, কেন্দ্রীয় সংসদে হলের পদের সংখ্যা হচ্ছে 25টি, অর্থাৎ 10টি বেশি। সুতরাং এখানে ব্যালট সমান বা ভোটারও সমান, কিন্তু পদ সংখ্যা যেহেতু বেশি সুতরাং এখানে সময় লাগারও কথা। আবার আরেকটি ইতিবাচক দিক হচ্ছে এখানে টেবিল বাড়ানো হয়েছে। যখন হল সংসদের ভোটগুলো গণনা করা হচ্ছিল সেই অনেক ঘন্টা ধরে বা প্রায় গতকাল রাত 10টা থেকে শুরু করে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত ভোট গণনা চলেছে 21টি হল সংসদের। সেক্ষেত্রে টেবিলের সংখ্যা খুবই কম ছিল, অর্থাৎ আমরা দেখেছি জনবল খুবই কম ছিল এবং একই জনবল সেই শুরু থেকে গতকাল রাত 10টা থেকে শুরু করে একেবারে ভোর পর্যন্ত করেছে বা দুপুর পর্যন্ত করেছে। সেই কারণে একজন সারা রাত কাজ করার পরেই বা সকালে একজন শিক্ষিকা অসুস্থ হওয়ার পরে তিনি মৃত্যুবরণ পর্যন্ত করেছেন এবং এ নিয়ে খুব তার সহকর্মীরা সহযোদ্ধারা ক্ষোভ জানিয়েছেন, শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন, দাবি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই ফলাফল গ্রহণ শেষ করার জন্য বা ভোটের যে ব্যালট সেগুলো গুনে ফলাফল ঠিক করার জন্য। কিন্তু উপাচার্যের সঙ্গে যখন মিটিং হয় তখন আসলে সবাই একটু আশান্বিত হয়েছিল যে এই যে গুরুত্বপূর্ণ বৈঠকটি চলেছিল সেই বৈঠকের পরে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে দাবি, সেই দাবি অনুযায়ী অন্তত মেশিনে গণনা করার একটি সুযোগ হয়তো আসবে। কিন্তু সবার সেই আশায় গড়ে বালি সেই আশাটি হয়নি, কারণ সেখান থেকে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার আবার ঘোষণা দিয়েছেন সেই পুনরায় আগের মতো সনাতন পদ্ধতিতে হবে এবং তারপর থেকে যদিও জনবল বাড়ানো হয়েছে, টেবিল বাড়ানো হয়েছে, কিন্তু সেটি খুব দ্রুত সময় বলতে হবে বলে মনে হচ্ছে না। তারা যেই আশাটি বলেছিলেন যে জনবল বাড়ানোর ফলে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে হবে, সেই কারণে তিনি বলেছিলেন আজকে রাতের মধ্যে তারা ফল দেওয়ার চেষ্টা করবেন। শিক্ষার্থীরা যদিও বলেছে যে 10টার মধ্যে ফলাফল ঘোষণার জন্য একটি দাবি ছিল, কিন্তু সেটি হয়নি এবং শিক্ষকদের বা নির্বাচন কমিশনের যে প্রতিশ্রুতি সেটিও হয়তো শেষ পর্যন্ত থাকছে না। রিয়াজ জানাচ্ছিলেন যে জনবল বাড়ানোর পরও আরও বেশ খানিকটা সময় লাগতে পারে ভোট গণনা শেষ করতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবারে সিনেট ভবনের বাইরে ভোটের ফলাফলের জন্য যারা অপেক্ষা করছেন তাদের ব্যাপারে জানবো। আমাদের সহকর্মী রেদওয়ান আহমদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। রেদওয়ান, যারা ভোট দিয়েছেন, শিক্ষার্থী যারা আছেন সেখানে, তারা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তারা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন, তাদের প্রতিক্রিয়া, তাদের উপস্থিতি কেমন এবং এত বিলম্বের কারণে তারা আসলে কি বলছেন সে বিষয়ে সেটাও জানতে চাই আপনার কাছে। সোহার, গভীর রাত তারপরেও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই কিন্তু শিক্ষার্থীরা সিনেট ভবনের যে বাহিরে তারা কিন্তু অপেক্ষমান আছেন এবং আমার সাথে আছেন বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই এই মুহূর্তে যে তাদের আসলে এই নির্বাচনের ফলাফল নিয়ে ভাবনা কি। প্রথমেই একজন শিক্ষার্থীর কাছে যেতে চাই। আপনার কাছে আসলে প্রথমে যে প্রশ্নটি থাকবে যে আসলে এই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল আসলে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে গ্রহণ করবেন বলে আপনার মনে হয়?
আমি নিজের অবস্থান মানে সাধারণ শিক্ষার্থীর অবস্থান থেকে বলবো যে নির্বাচন যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে, কারণ আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনের দিন বিভিন্ন ভুল ত্রুটি ধরা হয়েছে এবং যেসব ঘোরতর যে অভিযোগগুলো এসেছে কারচুপির, ওগুলোর কিন্তু আমরা কোনো প্রত্যক্ষ প্রমাণ পাইনি। আমরা যদি এরকম প্রমাণ পেতাম প্রত্যক্ষ, তাহলে হয়তো বা আমরা প্রোটেস্ট করতাম। তো আমার মনে হয় সুষ্ঠুভাবেই হয়েছে। বলছিলাম শিক্ষার্থীদের যেমনটা প্রত্যাশা ছিল যে আসলে নির্বাচন নিয়ে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে, জানাচ্ছিলেন প্রত্যাশার কথা। আমরা আসলে জানতে চাই যে নির্বাচন যেহেতু সুষ্ঠু দাবি করছেন, আসলে ফলাফল নিয়ে কোনো রকম শঙ্কা বা সংশয় আছে কিনা আপনাদের? নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে, তো এক্ষেত্রে বলা যায় যে যেহেতু একটা দীর্ঘ সময় ধরে ভোট গণনা চলছে, যে কোনো সময় সংখ্যা তৈরি হতে পারে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে খুব বেশি সময় লাগে না। তো আমার মনে হয় যে যত দ্রুত ভোট গণনা শেষ করে ফলাফল প্রকাশ করা হবে, তত সংখ্যামুক্ত হব আমরা। ফলাফল ঘোষণায় আসলে প্রায় 30 ঘন্টারও বেশি সময় কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে, যার কারণে আসলে কিছুটা শঙ্কায় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আছেন। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে যেতে চাই। আপনার কাছে আসলে জানতে চাওয়া যে এই যে দীর্ঘ প্রত্যাশা, প্রায় দীর্ঘদিন পর আপনাদের সেই প্রত্যাশিত বহুল প্রত্যাশিত এই নির্বাচন আসলে আপনাদের কাছে কি কোনো বার্তা নিয়ে আসছে কিনা, কিংবা সেটা কি আপনাদের জন্য ব্লেসিং কিনা, আসলে কি মনে হয়? নির্বাচন তো অবশ্যই আমাদের জন্য ব্লেসিং, কিন্তু ব্লেসিংটা যে প্রক্রিয়া আমাদের মধ্যে এসছে সেটা আরও স্মুথ হতে পারতো। নির্বাচন কমিশন আরও খুব সুষ্ঠুভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারতেন। আমরা দেখেছি আজকে সকালবেলা আমাদের একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে, আমরা খুবই ব্যথিত হয়েছি। এবং এই মৃত্যুর মধ্যে আমাদের তাদের কলিগদেরকে কাজ করে যেতে হচ্ছে আজকে সারাদিন। সো আমরা মনে করি যে এই প্রবলেমগুলো ব্যতীতই আমরা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত জাকসুকে আমরা পেতে পারতাম, কিন্তু প্রশাসন এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বলছিলেন যে প্রশাসনের ব্যর্থতার কথা। আমরা শেষ একটি প্রশ্ন নিতে চাই, সেটি হচ্ছে নির্বাচনের যে ফলাফল গণনা, সেটি কিন্তু পরবর্তীতে আসলে ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হয়েছে। এই নির্বাচনী গণনা নিয়ে আসলে কি বলার আছে আপনার? দেখেন, হচ্ছে মানুষের কর্মদক্ষতা বা ব্রেনের কথা বলে, দুটাই হিউম্যান বিংয়ের একটি পার্ট, এবং এটা প্রি প্রোগ্রাম না যে সেটা একইভাবে কাজ করবে বা সূক্ষ্মভাবে কাজ করবে। সেখান থেকে যেহেতু ম্যানুয়ালিভাবে হচ্ছে বা হাতে গণনার মাধ্যমে হচ্ছে, সেখান থেকে আমাদের মানে এই নির্বাচনের ফলাফল নিয়ে আমরা খুবই উদ্গ্রীব, এবং এটা নিয়ে আমার শঙ্কা আছে যে এটা আসলে ফলাফলটা সঠিক বা সূক্ষ্ম হয় কিনা। সোহার, যেমনটা শুনছিলাম আসলে শঙ্কা সংশয়ের একটা প্রশ্ন, শেষ প্রশ্ন তো থেকেই যায়। তারপরেও শিক্ষার্থীদের প্রত্যাশা যে শেষ পর্যন্ত ফলাফল তাদের মনমতো হবে, এবং যারা তাদের প্রতিনিধি হয়ে আসবেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন যেন এই জাকসুকে আসলে কিভাবে সামনের দিনে সুদূর প্রসারী করা যায়। রেদওয়ান জানাচ্ছিলেন যে হাতে গণনার পরও একটা শঙ্কা থেকে যাচ্ছে এবং আরো সময়ও লাগতে পারে, সেই বিষয়ে জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানবো আমরা এখন। এই মুহূর্তে মাহফুজুর রহমান নিপু যুক্ত আছেন আমাদের সঙ্গে, আমাদের এক সহকর্মী। নিপু, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে আপনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে পুরো সময় জুড়ে। ছাত্রদল সহ যেসব প্যানেল নির্বাচন বর্জন করেছেন, তারা এখন কি ক্যাম্পাসের আশেপাশে কোথাও অবস্থান করছেন কিনা, বা তাদের সবশেষ সম্পর্কে মানে কি জানতে পেরেছেন আপনি তাদের সম্পর্কে, সেটাও জানাবেন। সোহার, আসলে আমি এখন যে পয়েন্টটিতে রয়েছি সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট পয়েন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এই পয়েন্টটিতে আমরা রয়েছে কিছুক্ষণ আগে বাংলাদেশ পুলিশের এবং বাংলাদেশ আর্মস পুলিশের দুটি গাড়ি কিন্তু এখানে এসছেন, বেশ কয়েকটি গাড়ি এর আগে এসছিলেন। সব মিলিয়ে প্রায় 200-র মতো পুলিশ সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালনের জন্য এইমাত্র এসেছেন, এবং তারা দায়িত্ব পালনের জন্য তারা কাজ করবেন। আপনাকে যদি বলি যে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট 12টি গেট রয়েছে, যার প্রধান ফটক থেকে শুরু করে সবগুলো ফটকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থাতে রয়েছে। আমরা ঘুরে যেটা দেখেছি যে ব্যক্তি বহিরাগতদের কিন্তু প্রবেশাধিকার একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, এবং যে স্টুডেন্ট হলেও তাকে তার যে আইডি কার্ড সেটি প্রদর্শন করেই ক্যাম্পাসে ঢুকতে হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তাদেরও প্রবেশের ক্ষেত্রে তাদের আইডি কার্ড প্রদর্শনের পর ঢুকতে হচ্ছে। আমরা বলতেই পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই বিষয়টা কিন্তু তারা মাথায় রেখেই দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম পুলিশ সুপারের কাছে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন তাদের কাছে যে ধরনের সহযোগিতা পারেন বা চাবেন, সেই সকল ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সোহার, নিপু, আপনাকে অনেক ধন্যবাদ।
সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে পাবনায় নিজ বাড়িতে স্বজনদের শোকের মাতম। বাদেশা জানাজা হয়, সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগ দেন তিনি। এই অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ যাওয়াই শেষ যাওয়া, শেষবারের মতো বিদায় জানাচ্ছেন স্বজনরা। এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পরিবার পরিজন। মাত্র ৩০ বছর বয়সে মৌমিতা পাড়ি জমালেন পরপারে। সন্ধ্যায় পাবনায় নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মরদেহ পৌঁছায়। বাদ এশা শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আরিফপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে শিক্ষিকার। তার আধা ঘন্টা থেকে ৪০ মিনিটের ভিতরে অঘটনটা ঘটে গেল। এমনি কোনো শারীরিক কোনো সমস্যা তার নেই। এক ছিল একটু ঠান্ডার সমস্যা, মানে ঠান্ডার সময় ঠান্ডা লাগতে হবে, কিন্তু এমনি কোনো অন্য কোনো জটিলতা তার ছিল এবং প্রাণবন্ত খুব উচ্ছল। মৃত্যুর মাত্র আধা ঘন্টা আগে কথা হয়েছিল পরিবারের সাথে। স্বজনরা জানান, ছোট থেকেই পড়াশোনায় কৃতিত্বের ছাপ রেখে গেছেন মৌমিতা। পাবনা মহিলা কলেজ থেকে ২০১১ সালে এইচএসসিতে জিপিএ 5 নিয়ে পাশ করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই অনার্স ও মাস্টার্স শেষে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। বাবা মা দুজনেই ছিলেন অধ্যাপক। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ তারা। মাত্র ৮ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তার আচার আচরণ কথাবার্তা সব দিক দিয়ে ভদ্র ছিল এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল। কোন উচ্ছৃঙ্খল, এই কালের মেয়েরা যেমন উচ্ছৃঙ্খল, বাপ মা বা প্রতিবেশীর সাথে সে জাহাঙ্গীরনগর পড়তো, কোনোদিন তার ভিতরে কোনো অহংকার ছিল না। যারা এই অফিসার ছিল তাদের সবাইকে ইমার্জেন্সি ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকে নিয়ে তাদেরকে ভোট গণনার জন্য ভোট গণনার স্থানে যেতে বলেছে। সে হুড়পাড় করে চলে গেছে। যেতে গিয়ে হয়তো বা যে কোনোভাবে হোক হঠাৎ করে মানুষের টেনশনের থেকে, মানসিক টেনশনের থেকে সে হঠাৎ পড়ে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে আমার মনে হয়। এর আগে সকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় জান্নাতুল ফেরদৌসকে। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার। এতে পুরো বিশ্ববিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া। তাকে শেষ বিদায় জানাতে বেলা ১১টা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা। বেলা ১টায় জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এসএম জাহিদ হোসেন। জাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে জাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডক্টর জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো, বামেও যাবেন না, ডানেও যাবেন না, মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন। ডক্টর জাহিদ অভিযোগ করেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে
পরিচালিত হতে না পারে। জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে। জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ দিতে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরো সম্পৃক্ত করতে চায় সরকার। এজন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে বসবাস করেন। সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য। এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা 24শে নভেম্বর 2024 দায়িত্ব নিয়েছি। কাজ শুরু করেছি আরো হয়তো 3-4 দিন পরে। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপার্টরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দ্যাম টু দ্য ফোল্ড অফ ইলেকশন। এবং পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে, কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইস্যু পার্টিকুলারলি। এ সময় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের উন্নয়নে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিকল্প নেই। And we will try to address those as they come. অনেক চ্যালেঞ্জেস তো আসবে, তাই না? মাত্র শুরু করলাম তো, এটা তো আগে ছিল না। এই সরকার তো শুরু করেছে 3-4 মাস আগে মাত্র শুরু করলাম। আমরা 41টা দেশে যাবো। কিন্তু অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব অনুষ্ঠানের সমাপ্তি টানেন। কারণ আমরা লাস্ট ইলেকশনটা দেখেছিলাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিনের জনগণের উপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে এক পোস্টে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। পাশাপাশি ইসরায়েলের সরকারের কর্মকাণ্ডকে উপনিবেশিক নিপীড়ন ও জাতিগত নির্মূল বলে আখ্যা দেন। বলেন, বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনাকে হৃদয় বিদারক বলেও মন্তব্য করেন। একই সাথে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা ঘোষণা করে দ্রুত রায় প্রদানের অনুরোধ জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6:30 তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে জেলার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না।
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অর্ধশতাধিক। এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হয় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারির দর্শকরাও। স্টেডিয়ামের সামনের একটি মঞ্চে আগুন ধরিয়ে দেয় তারা। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম। ধারণ ক্ষমতার চেয়ে অত্যাধিক দর্শক মাঠের ভিতরে ঢুকে গেছে। একটার দিকে উশৃঙ্খল দর্শক মূল ভবনে যেটা বড় গেট ছিল সেই গেটটা তারা কিন্তু ভেঙে ফেলছে। এখানে ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। সকাল থেকে যদি এখানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ যেহেতু এখানে জনসমাগম হবে বিশাল, এখানে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। যারা এই কাপটা আয়োজন করছে পুরোটা ব্যর্থতা হচ্ছে তাদের। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাধে সংঘর্ষ। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ধারণ ক্ষমতা 10,000, কিন্তু আজকে এখানে উপস্থিতের সংখ্যা ছিল যে অলমোস্ট 25,000 প্লাস হবে, আবার সব কিছু মিলিয়ে। তো যার কারণে এতজন, এটা আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমরা নিয়ন্ত্রণ করার জন্য। এখানের পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমরা হাসপাতালে আমাদের লোক পাঠিয়েছি, তারা দেখছে। হয়তোবা কিছু আহত হয়ে থাকতে পারে, কারণ কিছু ঢিল আসছে, সেই ঢিলের আঘাতে কিছু আহত হয়ে থাকতে পারে। সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি। ঘণ্টা দুয়েক পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন। গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। মামুন মুর্শিদ অভি, যমুনা নিউজ। এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আহত অন্তত 10 জন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের কাছে ভোলা বরিশাল মহাসড়কে ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বিকেলে ফুটবল ম্যাচের আয়োজন করে মার্কেটিং ও হিসাব বিজ্ঞান বিভাগ। ম্যাচ চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে মুখোমুখি অবস্থান নেয় 2 বিভাগের শিক্ষার্থীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিড বোট ডুবে নারী শিশুসহ 4 জন নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে পাঁচহাট এলাকায় ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য স্পিড বোট ভাড়া করা হয়। কনের বাড়িতে যাওয়ার আগে বোট নিয়ে ঘুরতে বের হন বরযাত্রীর কয়েকজন। এ সময় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে ডুবে যায় স্পিড বোটটি। এতে নারী শিশুসহ অন্তত 15 জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়ার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু উষামণি, লাইলা, সামিয়া সহ শিরিন আক্তার নিখোঁজ হন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দর্শক, আমরা আবারও জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনার সবশেষ। বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। যাব হচ্ছে শুরুতেই রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, জনবল বাড়ানোর পর ভোট গণনায় কতটুকু গতি এসেছে, আর রাতের মধ্যে ফলাফল জানা যেতে পারে কিনা, গেলেও সেটা কটার মধ্যে হতে পারে, কত রাত হতে পারে, জানতে পারলেন কিনা? সোহার, শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করতে চাই যে রাতের মধ্যে আসলে ফলাফল পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু আসলে সবার মধ্যেই শঙ্কা রয়েছে। কেননা বলা হচ্ছে যে প্রায় 34 ঘন্টারও বেশি পেরিয়ে গেছে নির্বাচনের যে ফলাফল ঘোষণার সময়। তারপরেও কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী যে কেন্দ্রীয় হল সংসদের যে ফলাফল সেটি এখন গণনা চলছে এবং যা গণনা করার জন্য আসলে বাড়তি সংখ্যক জনবল নিয়োগ করা হয়েছে। কিন্তু তারপরেও শিক্ষার্থীরা আসলে আশঙ্কা করছেন যে এই ফলাফল আসলে কখন নাগাদ
ঘোষণা করা হয় সেটি আসলে কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। অধীর আগ্রহে উৎকণ্ঠায় সেই কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলটি জানার জন্য কিন্তু শিক্ষার্থীরা অনেক আগে থেকে উদ্গ্রীব হয়ে আছেন। ভেতরে যেমন ফলাফল গণনা চলছে এবং বাহিরেও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা কিন্তু এই যে সিনেট ভবন, সেই ভবনের নিচে কিন্তু অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হল সংসদ সহ বিভিন্ন যে কেন্দ্রীয় সংসদের যেসব প্রার্থীরা তারাও কিন্তু আছেন। আমরা যদি একটু একজনের সাথে কথা বলতে চাই, তেমন একজন সাধারণ শিক্ষার্থীদের, এই যে প্রায় 34 ঘন্টা ধরে আসলে নির্বাচনী ফলাফল গণনার প্রক্রিয়া চলছে, এখন পর্যন্ত আমরা শুনছি যে লোকবল নিয়োগ করা হচ্ছে, আপনারা কি প্রত্যাশা করছেন আসলে রাতের মধ্যে কি এই যে ফলাফল সেটি কি আসলে ঘোষণা করা সম্ভব হবে কিনা? আসলে আমরা প্রথম থেকে এক্সপেক্ট করছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমরাও একটা ভালো সুষ্ঠু নির্বাচন পাবো, বাট যেহেতু মানে অনেক দেখছেন মানে প্রথম দিন থেকে এখন পর্যন্ত একটু অনেক সার্কাস হচ্ছে, তো আসলে ভিতরে কি হচ্ছে এটা আসলে আমরা জানি না। কাউন্টিংয়ের দিক থেকে যেহেতু হাতে কাউন্টিং হচ্ছে, লোকজন বাড়ানো হয়েছে, আই গেস আজকের মধ্যে ফলাফলটা পাওয়া যাবে। আর আসলে স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, যেহেতু আপনি জানেন যে অনেক দিন পর একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা জাকসু নির্বাচন হয়েছে, সবাই অপেক্ষা করতে, সারা বাংলাদেশের মানুষ আসলে ওয়েট করতেছে যে আসলে একটা প্রপার রেজাল্ট আমরা পাবো, যেহেতু নির্বাচন যেমনটি আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষা করছে এই জাকসু নির্বাচনের জন্য। কেমন হয় এই জাকসু নির্বাচন আমরা যদি একটু এই পাশটাতে দেখাতে চাই, শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন এখন পর্যন্ত এবং যেমনটি আমাদের বলছিলেন যেহেতু হাতে গণনা করা হচ্ছে সেই নির্বাচনী ফলাফল, সেই হাতে গণনার পরপরই কিন্তু আসলে সেই গণনা নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে সেই গণনা কি আসলে স্বচ্ছ হবে কিনা, কিংবা সেই গণনাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে কিনা, শিক্ষার্থীদের কিন্তু এমন সংশয় থেকেই যাচ্ছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। নির্বাচনের ফলাফল ঘোষণায় তো প্রায় অনেক সময় হয়ে গেল, রাত পেরিয়ে হয়তো সকালও হতে পারে, অনেকে বলছেন এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কি আসলে পূরণ হয়েছে কিনা, যেহেতু বহুল প্রত্যাশিত এই জাকসু নির্বাচন এতদিন পরে? প্রত্যাশা বলতে আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, মানে ভোট দেওয়ার যে স্বচ্ছতার ব্যাপারটা, এটা আমার কাছে মনে হচ্ছে না ঠিকঠাকই ছিল যতটা আমরা দেখেছি, মানে আমি আমার হলে, প্রীতিলতা হলে যেটা দেখেছি। আর রেজাল্ট নিয়ে যে বিড়ম্বনাটা হচ্ছে এটা আসলে অপ্রত্যাশিত, মানে এটা আসলে কোনোভাবেই কাম্য না। এরকম একটা যুগে থেকে এবং দেশের সেরা মানের একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের বিড়ম্বনা কোনোভাবেই কাম্য না। আর তাছাড়া আপনারা তো ইতিমধ্যে জানেনই আমাদের একজন শিক্ষিকা মারা গিয়েছেন, তো আমরা ছাত্র, শিক্ষক এবং প্রশাসনের সাথে জড়িত স্টাফ সবাই অনেক ক্লান্ত, তো আমরা চাই এটা দ্রুত হয়ে যাক। সেটাই সবারই আসলে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। সবারই কিন্তু প্রত্যাশা যেন আসলে দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনী ফলাফলটি ঘোষণা করা হয় এবং নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে প্রার্থী, তাদের যে প্রতিনিধি, তারা নির্বাচন করতে চান এবং সেই সব প্রার্থীরাই তাদের আগামী দিনে প্রতিনিধিত্ব করবে, এমনটাই প্রত্যাশা কিন্তু এই জাকসুর নির্বাচনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের। রেদওয়ান সবশেষ তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আপনি এর আগেও জানাচ্ছিলেন এখন তো আরো গভীর রাত, সময়ের সাথে সাথে রাত আরো গভীর হচ্ছে, সেক্ষেত্রে ক্যাম্পাসে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা কতটুকু তৎপর আইনশৃঙ্খলা বাহিনী, সেটাও জানাবেন। সোহার, আসলে আগে যেমনটি বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12টি হল সহ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি, তারা তৎপরতা রয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তবে আপনি জানেন যে দীর্ঘ সময় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়ছেন। আসলে তারা যেভাবে পারছেন সেখানে অবস্থান নিয়ে আছেন। তারা কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই তারা তাদের দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ট্রান্সপোর্ট পয়েন্টে যখন অবস্থান করছিলাম তখন আমরা দেখেছি যে দূর থেকে, অর্থাৎ সিলেট থেকে কিন্তু বেশ কিছু পুলিশ সক্ষম এখানে এসেছে। তাছাড়া গাজীপুর, আশেপাশে মানিকগঞ্জ, এইসব জায়গায় থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, অতিরিক্ত ফোর্স যেগুলো রয়েছে তারা কিন্তু এখানে আসছেন। আসলে একটি বিষয় এখন যদি বলতে চাই যে এই যে এত
এত সময় হয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচনী ফল কিন্তু প্রকাশ করতে পারেনি। এই নিয়ে কিন্তু বিরক্ত রয়েছে একেবারে গণমাধ্যম থেকে শুরু করে অনেকেই সঙ্গেই যখন কথা বলতে চায় এখানকার স্টুডেন্ট, প্রার্থী এবং শিক্ষকরা, তারা সবাই কিন্তু বিরক্ত প্রকাশ করছেন। তারা অনেকে আশ্চর্য হচ্ছেন যে কয়টি ভোট গণার জন্য এই অবস্থা। আমরা একটু চেষ্টা করব যে দু একজনের সঙ্গে কথা বলার আর যায় কিনা, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে এই যে এখানে কিন্তু শিক্ষার্থীরা বসে আছেন, আমরা ভাই একটু কথা বলার চেষ্টা করি। একটু যদি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ফল ঘোষণা এত দেরি হচ্ছে কেন, কি মনে করেন? আসলে এটার প্রধান কারণ ছিল আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা যে জাকসু প্যানেল করছে এখানে একটা অব্যবস্থাপনার জন্য দায়ী, এবং এই অব্যবস্থাপনার কারণে দেখা যাচ্ছে আমাদের ভেতরে যে বিভিন্ন প্যানেলগুলো ছিল, এই প্যানেল এরা কি করছে, তখন বিভিন্ন যে অপবাদগুলো দেওয়া শুরু করছে। তারপরে আমাদের যারা নির্বাচন কমিশন ছিল তারা চেষ্টা করছে যে না, নির্বাচনটাকে সুষ্ঠু করার। তখন তারা ব্যক্তিগতভাবে দেখলো যে আমরা না, নির্বাচন আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছি না, তখন দেখা যাচ্ছে অনেকেই পদত্যাগ করলো। তারপরে আমাদের এখানে আরেকটা কারণ ছিল যে আমাদের যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু সবাই উৎসবমুখর পরিবেশে ভোটটা দিয়েছিল, এবং ভোটটা দেওয়ার কারণে তাদের ভিতরে একটা নির্বাচনী আমেজ ছিল, এবং আমেজ থাকার কারণে দেখা যাচ্ছে আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে না, আমাদের সুষ্ঠু একটা ফলাফল আসুক। কিন্তু এই যে 3 দিন একটা বিলম্ব হলো, এই বিলম্বের কারণে দেখা যাচ্ছে সবাই একটু মানসিকভাবে অসুস্থ। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তারপর শিক্ষার্থীরা কি মনে করেন এই বিষয়ে কথা বলে। আমরা একটু কথা বলি, দেখছি এখানে অনেক গভীর রাতে অপেক্ষা করছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ সময় হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন বা কতটুকু উদ্বিগ্ন আপনাদের কাজ? আসলে যেহেতু এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তো এটা আমাদের কাছে আসলে স্বাভাবিক, কারণ আমাদের এখানকার সব কাজই হচ্ছে যে একটু ধীরে ধীরে হয়। আর আপনারা দেখতে পেরেছেন যে আমরা যখন ভোট দিছি তখন হচ্ছে যে সকালের যে ভোটগুলো হয়েছে সেগুলো হচ্ছে যে আমরা খুব কম ছিল, ভোট দিচ্ছে যারা, ভোটার খুবই কম ছিল, কিন্তু বিকেলের দিকে হচ্ছে যে অনেক বেশি ছিল। কারণ হচ্ছে যে আমরা একটু রিল্যাক্স মোডে থাকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এবং এই যে আপনারা হচ্ছে যে এখন তো গণনা শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল থেকে শুরু হয়েছে। এখন আমরা অলরেডি হচ্ছে এখানে বিছানা, বালিশ সবকিছু নিয়ে এখানে আসছি। জানি না আরো কয়দিন ওয়েট করতে হবে, আমার মনে হয় আরো 2 দিন লাগতে পারে, কারণ প্রশাসনের যে ঢিলামি এটা থাকবেই সবসময়। জাহাঙ্গীর ইউনিভার্সিটি এটাই আসলে। শুনছিলেন আসলে কতটা ক্ষোভ নিয়ে কথাগুলো বলতে হয়। তারা বলছেন যে প্রশাসনের প্রতি এতটাই ক্ষোভ যে এত অব্যবস্থাপনার মধ্যে থেকে তারা নির্বাচনের যে ফলাফল সেটি দেরি হওয়াকে একমাত্র কারণ মনে করছেন। নিপু, ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া প্রবাসীদের মতবিনিময় সভা। মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাতের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির মাঝে। আলহাজ জালাল উদ্দিন মদিনার সভাপতিত্বে ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা বিএনপির আহ্বায়ক মাসুদ পারভেজ তালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি বিএনপি সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব দুবাই বিএনপি মোসাদ্দেক শাহ। এর পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহরম আলী, আবুধাবি বিএনপি সদস্য হেলাল উদ্দিন, যুবদলের সদস্য ইস্কান্দার সহ আরো অনেকে। দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হয়েছে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজন করেছে কেপ টাউন শাখা বিএনপি। শহরের স্থানীয় একটি হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা বিএনপি সহ সভাপতি খোকন প্রধান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজম খান। মোস্তাফিজুর রহমান শিবুলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধান বক্তা গোলাম মোস্তফা লিটন, শহীদুল্লাহ ফারুক, রুবেল আহমেদ, হাবিবুর সিদ্দিকী লিটন, লোকমান হোসেন, রোকন সর্দার সহ আরও অনেকে। আগামী নির্বাচনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান আগত বক্তারা। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওমান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে নিজ বাড়ি নোয়াখালীর হাতিয়াতে ফিরেছেন তিনি রাজধানী মাসকাটের আল খোদ সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার পাশে থাকায়
ওমান বিএনপি, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বৃহত্তর নোয়াখালী উইং, কমিউনিটির নেতা ও মাস্কাট বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এই প্রবাসী। বিএনপি পরিবারের হাইকমান্ড এবং নীতি নির্ধারণী সহ তৃণমূল পর্যন্ত সবাই আমার অত্যন্ত আন্তরিকতার সাথে আমার খোঁজখবর নিয়েছেন, অর্থায়ন করেছেন, ভালো মন্দ সম্পূর্ণ ওনারা আমার খোঁজখবর রেখেছেন। যুক্তরাজ্যের বার্মিংহামে বিশ্বনাথ ওসমানী নগর প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। সভায় আসন্ন নির্বাচনে বিশ্বনাথ ওসমানী নগর এলাকা থেকে বিএনপি মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। তাকে আবুল হোসেনের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় এলাকাবাসী সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। সভায় আলী হেলালের সভাপতিত্বে ও বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সম্পাদক আফজার হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার, আব্দুল লতিফ, জেপি, ফয়েজউদ্দিন এমবি সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আকাশপথ দখলে নিয়েছে সিন্ডিকেট। কোনোভাবেই এ বেড়াজাল থেকে বের হওয়া যাচ্ছে না। যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে কিছু প্রভাবশালী চক্র। অনলাইনে টিকিট সোল্ড আউট দেখিয়ে পরে 2 থেকে 3 গুণ দামে তা বিক্রি করা হচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। নির্ধারিত তারিখে ফিরতে হবে প্রবাসে, কিন্তু পাচ্ছেন না ফিরতি টিকিট। অবশেষে বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনে ফিরতে হচ্ছে গন্তব্যে। এমন পরিস্থিতির মুখোমুখি বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের অভিযোগ, বাংলাদেশে আসার সময় যেখানে 20,000 টাকায় কিনতে পারেন একমুখী টিকিট, সেখানে বাহরাইনে ফিরতে তাদের গুনতে হচ্ছে 50 থেকে 60,000 টাকা। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও আমেরিকার রুটেও একইভাবে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি তাদের। বাহরাইন থেকে যারা প্রবাসী দেশে যান তারা 20,000 টাকা দিয়ে টিকিট খরিদ করে দেশে যাওয়া হয়, কিন্তু সেম ওয়েতে দেশের থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কিনে আসতে হয়। তো আমাদের গণ অভ্যুত্থানের পরেও যদি আমাদের টিকিট সিন্ডিকেটকেও যদি কোনো ফলো করে কোনো কাজ করা না হয়, তো আমাদের ফায়দাটা কি হলো? তো আমি সরকারকে আবেদন করব যে কোনোভাবে এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য। পৃথিবীর সব দেশেই টিকিটের দাম কম। আমরা যদি এখান থেকে ইউরোপ যাই, তারপরেও এত টাকা না, বাংলাদেশে যাইতে যত টাকা, বাংলাদেশ থেকে আসতে যত টাকা লাগে। অভিযোগ, বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করছে টিকিটের কৃত্রিম সংকট। দীর্ঘদিন ধরে সক্রিয় আছে এই চক্র। জুলাই অভ্যুত্থানের পরও এই সিন্ডিকেট ভাঙা যায়নি বলে দাবি ভুক্তভোগী প্রবাসীদের। বিভিন্ন এজেন্সির সিন্ডিকেটের কারণে টিকিটের দাম এখন অনেক বেশি। আমি একজন প্রবাসী হিসাবে সংশ্লিষ্ট সকলের নিকট আহ্বান করছি সিন্ডিকেট ভেঙে দিয়ে টিকিটের দাম কমানোর জন্য। আমরা যারা সাধারণ প্রবাসী আছি, এটা আমাদের জন্য অত্যন্ত জুলুম হয়। তাই আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার নিকট আহ্বান জানাবো যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে, তাদেরকে আইনের আওতা নিয়ে আসবেন। বাধ্য হয়ে দেশের বাইরে থেকে টিকিট কিনছেন অনেকে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরাও। দ্রুত এই সিন্ডিকেট ভেঙে বাজার স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।